এটা খেয়াল রাখো যে ডিএনএ আরএনএ সম্বন্ধে আমরা কিছু জানি। ডিএনএ আরএনএ ফরমেশনের জন্য আমার প্যান্টোজ সুগার লাগবে, রাইবোজ সুগার লাগবে, যেটা সেই রাইবোজ সুগারটা কিন্তু আমি এই এইচএমপি শান্ট ওয়েতে পাচ্ছি। আর এই এইচএমপি শান্টের আর কি কি নাম আছে দেখো, অক্সিডেশন অফ গ্লুকোজ 6 ফসফেট কি হচ্ছে, প্যান্টোজ ফসফেট পাথওয়ে, ফসফোগ্লুকোনেট পাথওয়ে, হেক্সোস মনোফসফেট পাথওয়ে। মনে থাকবে তো, নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে এখন আমরা জানি যে কোন কোন সেলগুলো বা কোন কোন টিস্যুগুলো কেন এইচএমপি শান্টে গ্লুকোজকে ইউটিলাইজ করছে। বেসিক্যালি খেয়াল করতে হবে আমাদের এনএডিপিএইচ, আমি বলেছিলাম যে এনএডিপিএইচ রিলেটেড ইম্পর্টেন্স গুলোই হচ্ছে আমার এইচএমপি শান্টের আমাদের আলোচনার ব্যাপার। এনএডিপিএইচ কে কিছু কিছু সেল টিস্যু বিভিন্ন ওয়েতে ইউটিলাইজ করতে পারে। মূল বা বেসিক জিনিসটা হচ্ছে রিডাকটিভ এনি কাইন্ড অফ সিনথেসিস, রিডাকটিভ বায়োসিনথেসিস। কথাটা কমপ্লিটলি যদি বলি আমরা, রিডাকটিভ বায়োসিনথেসিস, এনি কাইন্ড অফ সিনথেসিস, রিডাকটিভ সিনথেসিস, এইচএমপি শান্ট থেকে প্রডিউস এনএডিপিএইচ লাগবেই। তাহলে দেখো কোন কোন সেলগুলা বা টিস্যুগুলা বা কোন অর্গানগুলো আমার ইউটিলাইজ করছে। মেনলি লিভার, ল্যাকটেটিং মেমোরি গ্ল্যান্ডস এন্ড এডিপাস টিস্যু। যেখানে যেখানে আমার ফ্যাটি অ্যাসিড বা লিপিড ডিপোজিটেড হতে পারে, সে করছে কি, সে এনএডিপিএইচ ডিপেন্ডেন্ট বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে গেলে এনএডিপিএইচ লাগবে। ফ্যাটি অ্যাসিড তো আমরা পরে পড়বো, সো আমরা ইনিশিয়াল ব্যাপারটা জেনে নেই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে গেলে আমার এনএডিপিএইচ লাগবে। কারা কারা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করছে? লিভার, ল্যাকটেটিং মেমোরি গ্ল্যান্ড এন্ড এডিপাস টিস্যু। আরো কিছু টিস্যু আছে বা অর্গান আছে, যেমন কোলেস্টেরল সিনথেসিস করতে হয়। টেস্টিস, ওভারিজ, প্লাসেন্টা, অ্যাড্রেনাল কর্টেক্স, এগুলোতে কোলেস্টেরল সিনথেসিস হয় বেশি, কোলেস্টেরল ডিপোজিটেড থাকে। ওইখানেও কোলেস্টেরল বায়োসিনথেসিস করতে গিয়ে বা কোলেস্টেরল রিলেটেড বা কোলেস্টেরলের ডেরিভেটিভ হরমোনস গুলা সিনথেসিস করতে গিয়ে আমার এনএডিপিএইচ লাগবে, রিডাকটিভ বায়োসিনথেসিস করতে হয়। আর লাস্ট ওয়ানটা দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আরবিসি। আমার আরবিসি কে সার্ভাইভ করাইতে হবে। আরবিসি যদি সার্ভাইভ না করে তাহলে আমার পুরো সিস্টেম কলাপস। সো আরবিসি ইউটিলাইজ করে তার রিডাকশন, ডিপেন্ডেন্ট রিডাকশন অফ গ্লুটাথিয়ন, এটা আমরা পরে ডিটেলস পড়বো, এটা জানবো, জাস্ট জেনে নিলাম এই জিনিসগুলো কি করছে। নেক্সট দেখো, তোমরা এইচএমপি শান্ট পড়তে গিয়ে দেখবা যে অনেক হিজিবিজি একটা ছবি দেয়া আছে, কোনো দরকার নেই ওগুলা নিয়ে, একেবারেই কোনো দরকার নেই। আমি একেবারে সিম্পল ওয়েতে কিছু জিনিস, যেই মানে এই অন্যান্য সাইকেল গুলো আমরা যেমন পড়েছি, ওই সাইকেল গুলোর মতো করে কিন্তু এইচএমপি শান্টের পুরো সাইকেল আমাকে পড়তে হবে না। একটু অন্যান্য সাইকেল গুলার মতো করে আমাকে এইচএমপি শান্টের পুরো সাইকেল বা পুরো পাথওয়ে আমাকে জানতে হবে না, পড়তে হবে না। মূল জিনিস হয় কি, এইচএমপি শান্টের দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্সিডেটিভ পাথওয়ে আর একটা হচ্ছে নন অক্সিডেটিভ পাথওয়ে। অক্সিডেটিভ গুলা হচ্ছে ইরিভার্সিবল এন্ড নন অক্সিডেটিভ গুলা হচ্ছে রিভার্সিবল। ভাগ করে নাও। হ্যাঁ, অক্সিডেটিভ গুলা হচ্ছে আমার ইরিভার্সিবল এন্ড নন অক্সিডেটিভ গুলা হচ্ছে আমার রিভার্সিবল। একটু রাখো বাবা। তাহলে অক্সিডেটিভ গুলো, অক্সিডেটিভ, এখানে অক্সিডেশনটা কি হচ্ছে? অক্সিডেশনটা হচ্ছে কিন্তু এখানে ডিহাইড্রোজেনেশন। দেখো আমার ছবিটা যদি খেয়াল করো, NADPH, NADP ইনভলভ হয়েছে অ্যাজ কোএনজাইম, আর বের হয়ে আসছে আমার NADPH। কোন জিনিসটা আমি খেয়াল করি যে আমরা কি, আমাদের সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোলাইসিক পাথওয়েতেও যদি যেতে যাই, তাহলে আমার গ্লুকোজ 6 ফসফেট পড়তে হবে। এই গ্লুকোজ 6 ফসফেট বা গ্লুকোজকে ট্র্যাপ করলাম বা ফসফোরাইলেটেড করলাম। নেক্সট আমার যদি আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এটিপি অথবা স্যাচুরেটেড থাকে সেল যদি এটিপিতে, তাহলে সে গ্লাইকোলাইটিক পাথওয়েতে আর যাবে না। আর যদি এটিপি ডেফিসিয়েন্সি থাকে তাহলে সে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাবে। কিন্তু যখন আমার এটিপি সাফিসিয়েন্ট আছে তখন অল্টারনেট ওয়ে আমার ধরে নিলাম আমি পেন্টোজ ফসফেট পাথওয়েতে সে যাচ্ছে। এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে
প্রত্যেকটা স্টেপ খেয়াল করার দরকার নেই, আমি যেই স্টেপগুলো দিলাম জাস্ট এই স্টেপগুলোই মনে রাখবা, যে এক একটা স্টেপে ফার্স্ট স্টেপে NADP অ্যাজ এ কোএনজাইম ইনভলভ হচ্ছে, NADPH বেরোচ্ছে। নেক্সট স্টেপটা কি, 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন, একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন। নেক্সট হচ্ছে আরেকটা NADPH বেরোবে, আর ফাইনালি একটা পেন্টোজ সুগার বেরোবে। এই ফাইনালি পেন্টোজ সুগারটা হচ্ছে আমার রাইবোলোজ ফসফেট। ফাইনালি পেন্টোজ সুগারটা হচ্ছে আমার রাইবোলোজ ফসফেট। আমি পেন্টোজ ফসফেট লিখেছি, তোমরা এটা রাইবোলোজ হিসাবে জানতে পারো, না জানলেও এমন কোনো কিছু লাগে না, জাস্ট এই চারটা স্টেপ খেয়াল রাখো। আমি খেয়াল করি কি, গ্লুকোজ 6-ফসফেট, যদি এটিপি লাগে এটিপি ওয়েতে যাবে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাবে, আর এটিপি যদি না হয় তাহলে আমার পেন্টোজ ফসফেট পাথওয়েতে যাবে। পেন্টোজ ফসফেট পাথওয়েতে কোএনজাইম হিসেবে কে থাকে, কোএনজাইম হিসেবে থাকে NADP, এন্ড রিডিউসড হবে সে NADPH, অক্সিডাইজড হবে গ্লুকোজ 6-ফসফেট, 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন আসবে। নেক্সট আরেকটা ইররিভার্সিবল অক্সিডেশন হবে, ওই নেক্সট ইররিভার্সিবল অক্সিডেশনও আরেকটা রিডিউসড কোএনজাইম NADPH বেরোবে, আর পেন্টোজ ফসফেট হিসাবে রাইবোলোজ ফসফেট প্রডিউসড হবে। এই হচ্ছে আমার অক্সিডেটিভ ইররিভার্সিবল পাথওয়ের অংশটুকু, যদি ফার্স্ট অংশ আমি ধরে নিই। নেক্সট অংশটাতে কি হবে, এটার মধ্যে আরো কিছু জিনিস যেটা করতে পারে, আমরা এইটা কমপ্লিট করি। তাহলে দেখো, ফার্স্ট NADPH এর উপরে একটা রেড স্টার দেয়া এবং নেগেটিভ সাইন দেয়া। এটা কেন করেছি চিন্তা প্রশ্ন আসে, এটা কেন করেছি প্রশ্ন আসে? জি স্যার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, দেখো আমরা কি বলেছি, যদি এটিপি লাগে তাহলে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাবে, আর যদি এটিপি না লাগে তাহলে ফসফেট পাথওয়ে মানে পেন্টোজ ফসফেট পাথওয়েতে যাবে। এখন দেখো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ NADPH আমার হয়ে গেছে, NADPH ও আমার সেল স্যাচুরেটেড, এখন আর NADPH লাগবে না। তখন এই NADPH এটা হচ্ছে একটা অ্যালোস্টেরিক রেগুলেশন, এই NADPH নেগেটিভ একটা ফিডব্যাক দিবে যে আমার আর লাগবে না, সো তোমার আর এখন পেন্টোজ ফসফেট পাথওয়ে চলতে হবে না। তার মানে কি, তাহলে এটা NADPH এর কনসেন্ট্রেশন অথবা NADP এন্ড NADPH এর যে কনসেন্ট্রেশনের যে রেশিওটা, এই রেশিওটাও কিন্তু পেন্টোজ ফসফেট পাথওয়ের একটা রেগুলেটর হিসেবে কাজ করে। এই একটা পয়েন্ট, এটা মাথায় রাখো, এটা জিজ্ঞেস করে মাঝে মধ্যে, মানে ফাইবাতে আসে এই জিনিসটা, যে সে নেগেটিভ ফিডব্যাক দেয় একটা, যদি NADPH সাফিসিয়েন্ট হয়ে যায় আর লাগবে না, সে নেগেটিভ একটা সিগন্যাল পাঠায় যে পেন্টোজ ফসফেট পাথওয়ে আর লাগবে না, তখন তুমি অল্টারনেট অন্য কোনো ওয়ে গ্লাইকোলাইটিক পাথওয়ে তখন আবার চালু হতে পারে। দেখো এই যে কথাগুলো আমি মানে বললাম, এগুলো এখানে লেখা আছে যে গ্লুকোজ 6-ফসফেট কোন পথে যাবে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাবে অথবা পেন্টোজ ফসফেট পাথওয়েতে যাবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে, NADP এন্ড NADPH এর একটা রেশিও, এই রেশিওর উপর ডিপেন্ড করবে। এবার কম্পিটিটিভ ইনহিবিটর কোথেকে হয় এগুলা ডিটেইলস না জানলেও হবে, আমি এটা নিয়ে এত বেশি কথা বলি না। এখন দেখো এর পরের স্টেপটা কি হবে, যে এরপরে আমরা কি বললাম, আমরা যদি এখন ইরিভার্সিবল অক্সিডেটিভ প্রসিডিউর আমরা শেষ করে দিলাম, কি পেলাম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট গ্লাইকোলাইটিক পাথওয়েতে না গিয়ে অল্টারনেট ওয়ে পেন্টোজ ফসফেটে যাবে, পেন্টোজ ফসফেটে গিয়ে একটা ইন্টারমিডিয়েট আসবে 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন, 6-ফসফোগ্লুকোনোল্যাকটোন থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আসবে আমার পেন্টোজ ফসফেট, আর বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি আমি NADPH। এখন আমার এই পেন্টোজ ফসফেট আসার পর আমি ধরে নিচ্ছি নেক্সট আমার স্টেপটা শুরু হচ্ছে, যে রিভার্সিবল নন অক্সিডেটিভ রিঅ্যাকশনস গুলো শুরু হবে। মানে রিভার্সিবল নন অক্সিডেটিভ রিঅ্যাকশন গুলোর মধ্যে এটার উদ্দেশ্যটা কি হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে আমার রাইবোলোজ ফসফেট, যেটা রাইবোলোজ ফসফেটটাকে আমাকে রাইবোজ ফসফেট হিসাবে কনভার্ট করতে হবে। আর আরেকটা হচ্ছে, যদি আমার কিছু কিছু সেল থাকবে যার পেন্টোজ ফসফেট বা রাইবোজ সুগারকে কোনোভাবেই আমি ইউটিলাইজ, মানে রাইবোজ সুগার কেন লাগবে, আমার DNA আর RNA সিনথেসিস করতে গিয়ে। এখন দেখা গেছে যে আমার DNA RNA সিনথেসিস, যেমন আমার RBC তে
আরবিসি তে আমার নিউক্লিয়াস নেই, আরবিসি তে আমার নিউক্লিয়াস নেই, তো আরবিসি তো এই পেন্টোজ ফসফেট সুগারকে ইউটিলাইজ করতে পারবে না। সো আরবিসির মধ্যে কিন্তু আর এই পেন্টোজ ফসফেটের পরে অন্য কোনো কিছু হবে না। দ্যাটস ওয়াই আরবিসির একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বা সার্টেন লিমিট পর্যন্ত সে পেন্টোজ ফসফেট ক্রিয়েট করবে, বাকি অংশটাই কিন্তু সে অন্য কোনো ওয়েতে এই পেন্টোজ সুগার যেটা আসছিল এটাকে কনভার্ট করার চেষ্টা করতে পারে। এখন আমরা দেখি যে কি হতে পারে। এক হতে পারে সেল তার নিড অনুযায়ী কি করবে। যদি আমার পেন্টোজ সুগার লাগে তাহলে পেন্টোজ ফসফেট ওই রাইবোলোজকে রাইবোস সুগার হিসাবে আমি কনভার্ট করতে পারি, অথবা যদি আমার এটা না লাগে তাহলে আমি গ্লাইকোলাইটিক পাথওয়ের ইন্টারমিডিয়েট হিসাবে কিছু 3-ফসফেট, এই যে দেখো একটা ছবি দেখাই, দেখো রাইবোলোজ 5-ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট এন্ড ফ্রুক্টোজ 6-ফসফেট, এই ইন্টারমিডিয়েরি অফ গ্লাইকোলাইটিক পাথওয়ে। যদি আমার পেন্টোজ ফসফেট আর না লাগে, সেল যদি মনে করে যে না আমার আর এখন পেন্টোজ ফসফেট লাগবে না বা রাইবোজ ফসফেট আমার লাগবে না, রাইবোজ সুগার লাগবে না, আমার এখন অল্টারনেট ওয়েতে এই প্রোডাক্টটাকে কনভার্ট করে নিতে হবে, তাহলে সে কি করতে পারে, এই জাস্ট নাম খেয়াল রাখবা, ট্রান্সকিটোলাইজ এন্ড ট্রান্সঅ্যালডোলাইজ, এই নামই মনে রাখতে হবে, আর কিছু মনে না রাখলেও চলবে। ট্রান্সকিটোলেশন এন্ড ট্রান্সঅ্যালডোলেশন এই দুইটার মাধ্যমে গ্লিসারলডিহাইড 3-ফসফেট হচ্ছে, আর প্রেজেন্স কি থাকতেছে, এই যে কোএনজাইমটার নাম মনে রাখতে পারো, থায়ামিন পাইরোফসফেট, এন্ড থায়ামিন পাইরোফসফেট থেকে একটা ফসফেট ইউটিলাইজ করছে, 3-ফসফেট নিয়ে একটা ফসফেট ইউটিলাইজ করছে, আর ব্রেকডাউন করে যে দুইটা ফসফেট, ওই ফসফেট বন্ড ভেঙে যে এনার্জিটা হয় এই এনার্জিটাই এই রিঅ্যাকশন গুলাকে প্রসিড করাচ্ছে। গ্লিসারলডিহাইড 3-ফসফেট হতে পারে, এন্ড গ্লিসারলডিহাইড 3-ফসফেট দেন ট্রান্সঅ্যালডোলাইশনের মাধ্যমে ফ্রুক্টোজ 6-ফসফেট হতে পারে। আমরা জানি এই দুইটাই হচ্ছে আমার গ্লাইকোলাইটিক পাথওয়ের ইন্টারমিডিয়েট। তার মানে আমি গ্লুকোজ 6-ফসফেট যদি ক্রিয়েট করি, গ্লাইকোলাইটিক পাথওয়েতেও যেতে পারি, পেন্টোজ ফসফেট পাথওয়েতে আসতে পারি। পেন্টোজ ফসফেটে এসে যদি আমার পেন্টোজ সুগার সাফিসিয়েন্ট হয়ে যায় বা আমার স্যাচুরেটেড হয়ে যায় সেল, তখন সেল যদি মনে করে যে আমার আর পেন্টোজ সুগার লাগবে না, তখন সে আবার গ্লাইকোলাইটিক পাথওয়েতে এই প্রোডাক্ট গুলাকে গ্লাইকোলাইটিক পাথওয়েতে পাঠাতে পারবে। এই জিনিসটাই হচ্ছে মূল জিনিসটা। এই ব্যাপারগুলো হচ্ছে ইররিভার্স মানে রিভার্সিবল। দেখো সাইন দিয়ে আমি অ্যারো সাইন গুলো দেখিয়েছি যে রিভার্সিবল। তুমি যদি এখন যদি সেল মনে করে যে না আমার গ্লিসারলডিহাইড 3-ফসফেট করবো না, আমি এটা থেকে আবার রাইবোজ পেন্টোজ ফসফেটে চলে যেতে চাই, সে যেতে পারবে আবার ট্রান্সকিটোলেশন বা থায়ামিন পাইরোফসফেট সেম এনজাইমের প্রেজেন্সে। ওকে, হয়ে যাচ্ছে। দেখো এই জিনিসগুলো একটু ডিটেলস আমি যা বললাম তাই একটু ডিটেলস বলে লেখা আছে এখানে। নন অক্সিডেটিভ রিঅ্যাকশনস অফ দ্য পেন্টোজ ফসফেট, all cell types synthesizing nucleotides and nucleic acid। কোথায় হচ্ছে, যেই সেলগুলা নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ সিনথেসিস করতে চায় তাদের মধ্যে এই নন অক্সিডেটিভ পাথওয়েটা হতে হবে, কারণ রাইবোলোজ হয়েছে, এখন রাইবোজ ফসফেট করতে হবে আমাকে। সো যেই সেলই আমার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করবে, ডিএনএ আরএনএ সিনথেসিস করবে, তার মধ্যেই আমার এই নন অক্সিডেটিভ রিভার্সিবল রিঅ্যাকশন গুলোকে হতে হবে। These reversible reaction permit ribulose 5-phosphate to convert either ribose 5-phosphate or intermediates of glycolysis। যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এগুলাই লেখা আছে। Cells that carry out reductive biosynthetic reactions have a greater need for NADPH। যারা দেখো যারা এখন রিডাকটিভ বায়োসিনথেসিস করতে চায়, যেমন ধরো আমি বলতে চাচ্ছি যে আরবিসির কথা বলতে চাই, যে আরবিসির মধ্যে কিছুদিন আরবিসি কেন ইউটিলাইজ করেছিল, আমরা আবার পিছন থেকে দেখে আসি আরবিসি কেন ইউটিলাইজ করে। দেখো রেড সেল কি করে, গ্লুটাথিয়ন, রিডাকশন অফ গ্লুটাথিয়ন, রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন রেড সেলের ভিতরে থাকতেই হয় বা অন্যান্য সেলের মধ্যেও থাকতে হয়, সেল ইনজুরি প্রিভেন্ট করার জন্য রিডিউস ফর্মে থাকতে হবে। এই রিডিউস ফর্মটা যদি না থাকে সেল ইনজুরি হতে পারে, এটা ডিটেইলস আমরা পরে বলবো, হতে পারে। সো আরবিসি কেন পেন্টোজ ফসফেট পাথওয়ে করাচ্ছে, NADPH এর জন্য। NADPH রিডিউস ফর্মে থাকে, সো গ্লুটাথিয়ন যদি কোনোভাবে অক্সিডাইজড হয়ে যায় সাথে সাথে NADPH এর হেল্প নিয়ে সে আবার রিডিউসড হয়ে যাবে।
সেল ইনজুরি প্রিভেন্ট করবে। এই জিনিসটার জন্য আমি সেল টু সেল যদি বলতে যাই তাহলে আরবিসির এক্সাম্পল হিসাবে আমি এটা বলতে পারি। নেক্সট হচ্ছে, এটাও গেল। দেখুন এখন আমার এই যে ইম্পর্টেন্সের কথা বললাম, যে এখন কি কি পেলাম আমি, যদি আমি বলি আমি এইচএমপি শান্ট থেকে আমরা কি পাই, এইচএমপি শান্টের প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট হিসাবে আমরা মূল জিনিসটাই হচ্ছে আমার এনএডিপিএইচ হচ্ছে বাই প্রোডাক্ট, আর প্রোডাক্ট হচ্ছে আমার পেন্টোজ সুগার বা রাইবোজ পেন্টোজ ফসফেট। যেটা কি কি আছে ইম্পর্টেন্স গুলো, এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। এনএডিপিএইচ রিলেটেডই মেইন পড়া এখানে। রিডাকটিভ বায়োসিনথেসিস, এটা আমরা জেনে আসছি। হাইড্রোজেন পারঅক্সাইড রিডাকশন, সাইটোক্রোম P450 mono-oxygenase system, and white blood cell phagocytosis and microbe killing and nitric, এইগুলা ডিটেইলস আমরা পড়বো, জাস্ট পয়েন্টগুলো খেয়াল করব। এখন এর মধ্যে থেকে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আসছি, যে পয়েন্টটা হয়তো বইয়ে এইভাবে আসবে না, কিন্তু এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। যে এই এতক্ষণ যে আমি আরবিসির কথা বলেছি, রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন আর অক্সিডাইজ ফর্মে গ্লুটাথিয়ন, এইগুলোর কথাটাই এখন ডিটেলস আসবে। এই ডিটেলস পড়তে গিয়ে আমাকে আগে একটা জানতে হবে যে ফ্রি রেডিক্যালস বলতে একটা কথা আছে আমার। সেল ইনজুরি, সেল ইনজুরি বলতে কি, আমি দেখো সেল লাইসিস হচ্ছে, সেল মেমব্রেন ডিসরাপশন হচ্ছে, এটাই তো সেল ইনজুরি। তো সেলটা কোনোভাবে ইনজিউর্ড হয়ে যদি লাইসিস হয়ে যায় তাহলে আমার সেল ইনজুরি। এই সেল ইনজুরির জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে আমার ফ্রি রেডিক্যালস। এই ফ্রি রেডিক্যালস গুলো নিয়ে কেন আমরা কথা বলবো, কারণ ফ্রি রেডিক্যালস গুলো আমরা যে এই যে রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দেখো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এর মধ্যে ইলেকট্রন প্রোটন এগুলা ডিসোসিয়েশন হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে। এই জিনিসগুলোর মধ্যে কোথাও না কোথাও দেখা যায় যে কোনো একটা ফ্রি রেডিক্যালস তৈরি হয়। আর মেটাবলিজম হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। সো মেটাবলিক পাথওয়ে গুলাতে ফ্রি রেডিক্যালস ফর্ম হতেই পারে, আর ফ্রি রেডিক্যালস ফর্ম হলেই এই ফ্রি রেডিক্যালস দিয়ে সেল ইনজুরি হতে পারে। কি জিনিসটা, ফ্রি রেডিক্যালস আর কেমিক্যাল স্পেসিস উইথ এ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। এটা তো আমরা বুঝি, আউটার সার্কেলে একটা এলিমেন্টের আউটার সার্কেলে সিঙ্গেল ইলেকট্রন যখন থাকে তখন তাকে আমরা ফ্রি রেডিক্যালস হিসেবে বলি। such chemical states are extremely unstable, এরা আনস্টেবল আমরা জানি, and free radicals readily react with inorganic or organic molecules। এই সেলের মধ্যে ইনঅর্গানিক এন্ড অর্গানিক যত মলিকিউলস আছে এর সাথে রিয়েক্ট করে কোনো একটা সিস্টেম হেফাজত করতে পারে সে। দ্যাটস ওয়াই তাকে কোনো না কোনো ভাবে আমাকে নিউট্রালাইজ করতে হবে। দেখো আরো কিছু আছে, reactive oxygen species are produced normally in small amounts in all cells during the reduction oxidation reactions that occur during mitochondrial respiration and energy generation। এতক্ষণ যা বললাম, these intermediates includes কি কি আছে দেখো, আমরা দুই তিনটা নাম জানবো, এত বেশি আমার দরকার নাই। সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড আমি বললাম যে ইনঅর্গানিক এন্ড অর্গানিক ম্যাটেরিয়ালস এর সাথে রিয়েক্ট করে, যেমন এখানে সে আয়রনের সাথে রিয়েক্ট করে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল ফর্মে হাইড্রক্সিল আয়ন ফর্মেশন করতে পারে। আমরা এই তিনটা জিনিসের নামে মনে রাখি যে কি কি ফ্রি রেডিক্যালস আমরা পেয়েছি, এই তিনটা, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড হাইড্রক্সিল আয়ন। দেখো কিভাবে ফর্মেশন হচ্ছে, আমরা জাস্ট এটাও আমাদের লিপিড কোড থেকে ছবিটা নেয়া। দেখো কিভাবে ফর্মেশন, অক্সিজেন আছে, আমরা অক্সিজেন কনজিউম করছি, অক্সিজেন হচ্ছে, ইলেকট্রন এখানে এডিশন হচ্ছে, সুপার অক্সাইড ফর্মেশন হচ্ছে, দেন অক্সিজেনের সাথে আরেকটা ইলেকট্রন অ্যাড হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড দেন আবার আরেকটা ইলেকট্রন অ্যাড হয়ে হাইড্রক্সিল রেডিক্যাল, দেন ইলেকট্রন হলে নিউট্রালাইজ করার জন্য দেখো আরেকটা ইলেকট্রন যদি আমি দিতে পারি তাহলে নিউট্রালাইজ করে তাকে ওয়াটার করতে পারি। এই নিউট্রালাইজ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আমার সেল ইনজুরির একটা ফ্যাক্টর। এই তাকে কোন যত তাড়াতাড়ি আমি নিউট্রালাইজ করতে পারবো ততই আমার সেলের জন্য ভালো, বা ততই আমি সেলকে সেভ করতে পারবো। এখন সেলেরও চাওয়া থাকবে যে সারাক্ষণ কিভাবে তাকে আমি নিউট্রালাইজ করতে পারবো। দেখো এখানে ওই ছবিটার নিচের দিকের অংশটাতে দেয়া আছে অক্সিজেন থেকে সুপার অক্সাইড কিভাবে আসলো, সুপার অক্সাইড ডিসমিউটেজ, এই এনজাইম গুলোর নাম একটু খেয়াল করো। আমি এই যে যেমন ধরো আমরা গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, দেখো গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ একটা এনজাইমের নাম আছে, ছবিটাতে একটু খেয়াল করো। এই যে আমরা বললাম যে গ্লুটাথিয়ন রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন থাকে, আরবিসির এক্সাম্পল দিয়ে আমি বলছি যে রিডিউস ফর্মে গ্লুটাথিয়নটা রিডিউস ফর্মে থাকবে এই যে G
GSH, এটা হচ্ছে আমার রিডিউস ফর্ম, অক্সিডাইজ ফর্ম হচ্ছে GSSG। খেয়াল করো, গ্লুটাথিওনের রিডিউস ফর্মটা হচ্ছে GSH এন্ড অক্সিডাইজ ফর্মটা হচ্ছে GSSG। তাহলে এই অক্সিডাইজ ফর্মে এটা হলো রিঅ্যাক্টিভ মানে অক্সিজেন স্পেসিস, এটা যে কোনো ভাবে আমার সেলকে ইনজুরি করতে পারে। তাহলে আমি কি করব, তাকে কোনো না কোনো ভাবে আমি রিডিউস করতেই হবে। এখন রিডিউস করতে গিয়ে আরবিসি কিন্তু নিজে নিজে রিডিউস করতে পারছে না, আরবিসি কারো না কারো হেল্প লাগবে। এই কারো না কারো হেল্প লাগতে গিয়ে সে কিন্তু পেন্টোজ ফসফেট পাথওয়েতে গিয়ে নিজেই NADPH প্রডিউস করে। NADPH নিজে রিডিউস থাকে, সে NADPH আবার অক্সিডাইজড হয়ে যায় আর অক্সিডাইজ গ্লুটাথিয়নকে আবার রিডিউস করে দেয়। এই রিডিউস থাকার সুবিধাটা কি? শুধু যে আরবিসির মধ্যে গ্লুটাথিয়ন রিডিউস ফর্মে থাকে তা কিন্তু না, অন্যান্য অনেক সেলের মধ্যেই থাকতে পারে। আমি এক্সাম্পল হিসেবে আরবিসি কে বলছি। আরবিসি যদি রিডিউস ফর্মে না থাকে, এই মেটাবলিজম কিন্তু আরবিসির মধ্যেও হচ্ছে। এই মেটাবলিক প্রোডাক্ট হিসেবে বা একটা অ্যাক্সেসরি প্রোডাক্ট হিসেবে আমার সুপার অক্সাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড অথবা হাইড্রোক্সিল আয়ন ফর্মে ফ্রি রেডিক্যালস আসতে পারে। এই ফ্রি রেডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করার জন্য কোনো না কোনো একটা রিডিউস ফর্মে কিছু একটা সাবস্টেন্স আমার সেলের ভিতরে থাকতে হবে। ওই কোনো না কোনো কিছু একটা রিডিউস ফর্মে সাবস্টেন্সটাই হচ্ছে আমার রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়ন যখনই সুপার অক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড বা হাইড্রোক্সিল আয়ন প্রডিউসড হবে, এই সাথে সাথে তাকে অক্সিডাইজ করে ফেলে আর নিজে রিডিউস করে ফেলে আর নিজে অক্সিডাইজড হয়ে যায়। এখন যদি সে অক্সিডাইজড হয়ে বসেই থাকে, তাহলে তো নেক্সট মেটাবলিজমে যদি আরো নতুন নতুন ফ্রি রেডিক্যালস ফর্মেশন হয়, এগুলাকে কে রিডিউস করাবে? ওইগুলাকে নতুন করে নিউট্রালাইজ করার জন্য আমার NADPH লাগবে। দ্যাটস ওয়াই NADPH দিয়ে সে এই গ্লুটাথিয়নকে অক্সিডাইজকে রিডিউস করে, আবার নিজে ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করতে গিয়ে অক্সিডাইজড হয়, আবার নিজে NADPH দেওয়া রিডিউসড হয়ে আসে। এটা একটা সাইকেল অনুযায়ী চলতেই থাকে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? স্যার একটু আরেকবার বুঝান, বুঝি নাই। কোন অংশটা বলো, কোন অংশ? এটা একটু বুঝার ব্যাপার, কোন অংশটা বলো একটু। ফ্রি রেডিক্যালস প্রোডাকশন পর্যন্ত ক্লিয়ার? আমরা ফ্রি রেডিক্যালসটা কিভাবে প্রডিউসড হলো বডিতে, এটা তো আমরা বুঝছি। জি আমার স্যার, বুঝছি ওটা। রেসপিরেটরি বলবো বা মেটাবলিক পাথওয়েতে বলো, সারাক্ষণই তো রিডাকশন এন্ড অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। এই রিডাকশনের বাই প্রোডাক্ট হিসেবে যে কোনো ভাবেই আমার একটা ফ্রি রেডিক্যাল ফর্ম হতে পারে। এখন এই ফ্রি রেডিক্যাল গুলোকে আমরা কি বললাম? এগুলো হচ্ছে সেল ইনজুরি করতে পারে, সেল ইনজুরির একটা ফ্যাক্টর। সো যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে নিউট্রালাইজ করব। এখন সেলের মধ্যে এই ফ্রি রেডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করার জন্য রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন থাকে। গ্লুটাথিয়ন কি? গ্লুটাথিয়ন একটা প্রোটিন সাবস্টেন্স, এটা রিডিউস ফর্মে থাকে। রিডিউস ফর্মে থাকলে ফ্রি রেডিক্যালস যখনই ফর্ম হবে তখনই সে ফ্রি রেডিক্যালসটাকে নিউট্রালাইজ করে ফেলে আর নিজে অক্সিডাইজড হয়ে যায়। ফ্রি রেডিক্যালসটাকে নিউট্রালাইজ করে নিজে অক্সিডাইজড হয়। এখন দেখো, আবার আমি তো শুধু একবারই আমার মেটাবলিজম দিয়ে আমি শেষ করিনি। আমার মেটাবলিজম একটা সেলের মধ্যে মেটাবলিজম একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এই রিডিউস ফর্মের গ্লুটাথিয়ন যদি না থাকে, ফার্দার যে ফ্রি রেডিক্যালস গুলো ফর্ম হবে এগুলাকে কে নিউট্রালাইজ করবে? এই রিডিউস ফর্মে, অক্সিডাইজ থেকে রিডিউস ফর্মে গ্লুটাথিয়ন আসার জন্যই NADPH লাগবে। এই NADPH এর সোর্স কি? NADPH এর সোর্স হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে। আরবিসি এক্সাম্পল হিসেবে আমরা নিয়ে আসছি। আরবিসি এই NADPH কে ইউটিলাইজ করে কিভাবে? নিজের সেল ইনজুরি প্রিভেন্ট করে, সেল লাইসিস প্রিভেন্ট করে। সো যখনই এটা না থাকবে তখনই আমি ধরে নিব যে সেল ইনজুরি হয়েছে। এখন আরবিসি রিলেটেড আরেকটা কথা বলি। এই অংশটা বুঝছো? ক্লিয়ার এখন? জি স্যার, জি বুঝছি। আরেকটু যদি বলো, এখন ধরো আমি বললাম যে আরবিসি রিলেটেড আমরা এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট করেছিলাম, এই পেন্টোজ ফসফেট পাথওয়ের ইনিশিয়াল স্টেপটা। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম নামে একটা এনজাইম আছে, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে এই পাথওয়ের। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হবে কি? এই পেন্টোজ ফসফেট পাথওয়েটা আর প্রসিড করবে না। আবার দেখো, NADPH নিজে একটা ইনহিবিটর হিসেবে কাজ করে গ্লুকোজ 6 ফসফেট পাথওয়ের। তার মানে NADPH যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে, গ্লুকোজ 6 ফসফেট
ডিহাইড্রোজিনেজ G6PD নামে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ G6PD নামে এটা খুব পরিচিত। এই এনজাইমটা যখনই NADPH সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পেয়ে যাচ্ছে, আমি ইনহিবিট করছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইমকে, আর পেন্টোজ ফসফেট প্রসিড করছে না। যখনই এটা হচ্ছে আমার নর্মাল ফিজিওলজি বা নর্মাল বায়োকেমিক্যাল প্রসিডিওর বলি। যদি আমার সেল নিজের রেসপন্সে যে আমার লাগছে না, আমি এটাকে ইনহিবিট করছি, লাগছে আবার NADPH কে সরাই ফেলছে। এখন কোনো ভাবে হতে পারে যে জেনেটিক্যালিও গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এই এনজাইমটার ডেফিসিয়েন্সি থাকতে পারে। ডিহাইড্রোজেন এনজাইম মানে কি? এনজাইম হচ্ছে একটা প্রোটিন। প্রোটিন সিনথেসিস হচ্ছে আমার জেনেটিক্যালি। যদি কোনো কারণে জেনেটিক্যালি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের, আরবিসির মধ্যে যদি এই ডেফিসিয়েন্সিটা এফেক্ট করে, তাহলে হবে কি আরবিসি আর NADPH প্রডিউস করতে পারবে না। NADPH যদি প্রডিউস না হয়, তাহলে আরবিসি লাইসিসও প্রিভেন্ট হবে না। কেন? ওই যে রিডিউস ফর্মে গ্লুটাথিওন আর থাকবে না। রিডিউস ফর্মে যদি না থাকে, অক্সিডাইজ মানে বা ফ্রি রেডিক্যালস গুলো বারবার নতুন করে প্রডিউসড হবে আর সেল লাইসিস করাতে পারে। ওই কারণে হয় দেখো যে এটা নিউনাটাল হিমোলাইটিক অ্যানিমিয়া হিসাবে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি, নিউনাটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা একটা কজ। এটা হতে পারে, এটা নিয়ে আমি বলছি আর একটু পরে। হিমোলাইসিস হতে পারে বা হিমোলাইটিক অ্যানিমিয়া হিসাবে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সির কারণে। আমি এটা বলছি আর পরে যাচ্ছি আবার। রিডাকটিভ বায়োসিনথেসিস, এটা আমরা বলে আসছি যে NADPH এনি কাইন্ড অফ রিডাকটিভ বায়োসিনথেসিসে সে রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। কি কিসের জন্য? ফ্যাটি অ্যাসিড রিডিউস মানে সিনথেসিস হয়, কোলেস্টেরল সিনথেসিস হয়, স্টেরয়েড হরমোনস গুলা সিনথেসিস হতে পারে। এটা হাইড্রোজেন পারঅক্সাইড রিডাকশন, এই যে একই অবস্থা যেটা এতক্ষণ যেটা বললাম, ফ্রি রেডিক্যালস গুলোকে কিভাবে রিডিউস করছে, কেন করছে? কারণ হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড বলো বা পিএইচ কোনোভাবে কমে গেল বা টেম্পারেচার কোনোভাবে বেড়ে কমে গেল, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার সেলের মধ্যে যে প্রোটিন গুলা থাকে এই প্রোটিন গুলাকে ডিনেচার্ড করতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেন পারঅক্সাইডও কিন্তু ফ্রি রেডিক্যালস, যেহেতু সেও আমার সেলের মধ্যে, যদি এখন আমি এক্সাম্পল হিসাবে দেই যে আরবিসির মধ্যে প্রোটিনটা কোনটা? হিমোগ্লোবিন থেকে, হিম অ্যান্ড গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। এখন আরবিসির মধ্যে যদি আমার এই ফ্রি রেডিক্যালস গুলো বেশি ফর্ম হয়, তাহলে কি হবে? এই গ্লোবিনটাকে ডিনেচার্ড করবে। এই গ্লোবিনটাকে ডিনেচার্ড করলে একটা আলাদা একটা পার্টিকেলস এর মধ্যে তৈরি হয়। এই পার্টিকেলসটাকে অনেক সময় বলা হয়, দেখো আমি একটা ছবি দেখাবো, দেখো যদি আমার এই ফ্রি রেডিক্যালস গুলা আরবিসির মধ্যে বেশি হয়ে যায়, ওই ফ্রি রেডিক্যালস গুলা কি করে? আমার হিমোগ্লোবিনের যে গ্লোবিনটা থাকে, গ্লোবিন প্রোটিনটাকে ইনসলিউবল মাস ফর্ম করে, যেগুলা সেল মেমব্রেনের মধ্যে লেগে থাকে। এগুলাকে বলে হিঞ্জ বডি বা হাইঞ্জ বডি নামে। এটা ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়াট ইজ হাইঞ্জ বডি? এই হাইঞ্জ বডি আসে বলে বা হিঞ্জ বডি প্রেজেন্ট করে বলেই কিন্তু আরবিসি লাইসিস হয়ে যায়। আরবিসি লাইসিস হয়ে যাবে। আরবিসির সেল মেমব্রেন যদি লাইসিস হয়, তার মানে কি আরবিসি কমে গেল, অক্সিজেন ক্যারি করার মতো আর কেউ থাকলো না, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, ওটা থেকে হয়। বুঝা গেল কথাটা? না স্যার, আরেকবার একটু বলুন। কোন জায়গাটা বলবো? এটা তো বলতে হবে, সবটা কি বলবো? কোন জায়গাটা? স্যার ইঞ্চ বডি জিনিসটা বুঝি নাই। ওটা ইঞ্চ বডি। হিঞ্জ বডি, হিঞ্জ বডি, হিঞ্জ বডি জিনিস, এটার নাম হচ্ছে হিঞ্জ বডি। হয় কি, সেলের ভিতরে প্রোটিন থাকবে, সেলের মধ্যে প্রোটিন থাকবে, যদি ফ্রি রেডিক্যালস গুলা থাকে, এই ফ্রি রেডিক্যালস গুলা করে কি অর্গানিক এন্ড ইনঅর্গানিক বিভিন্ন সাবস্টেন্সের সাথে রিঅ্যাকশন করবে। আমি ধরে নিলাম আমার প্রোটিন প্রোডাক্ট যেটা আছে ভিতরে, ওই প্রোটিন আরবিসি এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি আমি, যে আরবিসির মধ্যে প্রোটিন হচ্ছে কি আমার গ্লোবিন। এই গ্লোবিনের সাথে আবার ফ্রি রেডিক্যালস রিঅ্যাক্ট করছে, করলে কি ইনসলিউবল মাস ফর্মেশন করে, ওটা আর প্রোটিন থাকছে না, ডিনেচার্ড করে ফেলছে। গ্লোবিনটাকে যদি ডিনেচার্ড করে ফেলি, হিমোগ্লোবিন তো নাই, যদি ডিনেচার্ড করে ফেলে তার মানে কি আমার হিমোগ্লোবিন নাই, তাই তো? আর হিমোগ্লোবিন না থাকা মানে কি? আরবিসি আলটিমেটলি তো একটা অথর্ব, এটার তো কোনো কাজ নাই। হিমোগ্লোবিন নাই মানে অক্সিজেন ক্যারি করার মতো তার মধ্যে কিছু নেই। সো ওই যে ইনসলিউবল মাস ফর্ম করছে, ফ্রি রেডিক্যালস প্রোটিনটার সাথে রিয়েক্ট করে
ওই ইনসলেবল মাসটা সহ যে জিনিসটা ফর্ম হয় এটাকে বলা হয় হিঞ্জ বডি। আমি লিখা আছে নামটা হিঞ্জ বডি অথবা হ্যাঞ্জ বডি। ছবিটা দেখছো? ছবিটা দেখা যাচ্ছে তো? এই যে কি জিনিসটা দেখাচ্ছে ওইটাই, ওই জিনিসটা। এটা তো ছোট্টখাট্ট জিনিস, এগুলো জাস্ট জানার জন্য। নেক্সট দেখো, এই যে প্রত্যেকটা জিনিস আমি নিয়েছি, আমি মানে অ্যাডভান্স বলছি অনেক কথা হয়তো, তো প্রত্যেকটা জিনিসই আমি নিয়ে আসি। দেখো এইখানে এই ছবিটাতে আবার দেখো একটা জিনিস, এই দেখো রিডাকটেজ এন্ড গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, দুটো এনজাইমের নাম একটু মনে রাখতে হবে। যে গ্লুটাথিয়ন এন্ড গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, দেখো রিডাকটেজ দিয়ে কিভাবে অক্সিডাইজ কে কিভাবে সে রিডিউস করলো, আবার পারঅক্সিডেজ দিয়ে পারঅক্সাইড কে ওয়াটার করে আর নিজে অক্সিডাইজড হয়। তুমি এই অ্যারোসাইন গুলা তোমরা একটু খেয়াল করো। দেখো খেয়াল করে NADPH নিজে অক্সিডাইজড হয়ে গেল, হয়ে গ্লুটাথিয়নকে রিডিউস করলো গ্লুটাথিয়ন রিডাকটেজের মাধ্যমে। আবার রিডিউস গ্লুটাথিয়ন অক্সিডাইজের প্রেজেন্সে হাইড্রোজেন পারঅক্সাইডকে ওয়াটার করছে আর গ্লুটাথিয়নকে অক্সিডাইজ করে ফেলছে। বুঝছো এটা? জি স্যার, বুঝছি। শিওর তো? মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল আর ফ্রি রেডিক্যাল থাকলো না। এইটাই তো দরকার। ফ্রি রেডিক্যাল থাকলেই তো আমার সেল ইনজুরি হবে। ফ্রি রেডিক্যাল যেন না থাকে, এইটাই এতক্ষণ কাজ। NADPH এর মূল কাজটাই হচ্ছে ফ্রি রেডিক্যালস গুলাকে নিউট্রালাইজ করতে হবে, মূল কাজটাই হচ্ছে এটা। ক্লিয়ার হচ্ছে এবার? জি স্যার। ওকে, এবার দেখো যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি রিলেটেড যে কথাগুলো বলেছিলাম আমি, যদি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে তাহলে কি হতে পারে? হতে পারে আমার পেন্টোজ ফসফেট পাথওয়েটা আর রান করবে না। যদি না রান করে তাহলে NADPH ফরমেশন হবে না। NADPH যদি ফরমেশন না হয় তাহলে আমার ওই যে ফ্রি রেডিক্যালস গুলো নিউট্রালাইজ করার জন্য গ্লুটাথিয়ন রিডিউস ফর্মে এগুলোও কাজ করবে না। সো কি করবে? হিমোলাইসিস হয়ে যাবে, আরবিসি গুলো ভেঙে যাবে, হিমোলাইসিস হয়ে যাবে। আর জেনেটিক্যালি কোনো এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে এটা কিন্তু আর্লি লাইফে বুঝবো আমি। সো এই জন্যই বলা হয় নিউনাইটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। ওইটা অল্প বয়সের মধ্যেই বোঝা যাবে যে তার অ্যানিমিয়া হচ্ছে। কেন হচ্ছে? ওই এনজাইম ডেফিসিয়েন্সির কারণে তার অ্যানিমিয়াটা হচ্ছে। এটা একটা হিমোলাইটিক অ্যানিমিয়া। আর বাকি জিনিসগুলা ওই যে সাইটোক্রোম P450 এগুলা ছোটখাটো গুলা না জানলেও হবে, জানতে পারলে ভালো। একবার রিডিং করো বই থেকে, ওগুলো রিলেটেড, ওগুলো নিয়ে সব ডিটেলস বলবো না। এখন আমরা গ্লাইকোজেনেসিসে আসি। জেনেসিস মানে কি? একটা সিনথেটিক পাথওয়ে, এটা একটা অ্যানাবলিক পাথওয়ে। এটা মানে কি বোঝাচ্ছি? গ্লুকোজ থেকে আমার গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছে। ইট ইজ দ্য ফরমেশন অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। প্রিন্সিপালি এটা অকার্স কোথায় কোথায় হয় এই জিনিস জানতে হবে আমাকে। মেইনলি এটা লিভার গ্লাইকোজেন সিনথেসিস করে আর স্কেলেটাল মাসল গুলা গ্লাইকোজেন সিনথেসিস করে, বাট অন্যান্য টিস্যুতেও কিছু কিছু হতে পারে, তবে মেইনলি লিভার এন্ড স্কেলেটাল মাসলের সম্বন্ধেই বলতে হবে। আর কি পরিমাণ করতে পারে? লিভার মে কন্টেন অ্যাজ মাচ 4 to 6% of glycogen as per weight of organ after, এইগুলো হলো রিলেটেড কথা। কতক্ষণ পরে? যেমন আফটার 12 to 18 hours of fasting the liver becomes almost totally depleted of glycogen। দেখো আমরা যে রমজানের সময় যে ফাস্টিং এর ইয়েটা হয়, যেমন 12 ঘন্টা পরে আমরা ইনিশিয়ালি, আমি খাচ্ছি না অনেকক্ষণ, 16 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা, কেউ কেউ 18 ঘন্টা খাচ্ছে না। ওই সময়টা আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কিভাবে মেনটেন হচ্ছে? ওই সময়টা আমার ব্লাড গ্লুকোজ মেনটেন করে, আমি বলি আমরা জানি যে গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে। কিভাবে করে? ইনিশিয়ালি এই তার স্টোরেজ যে গ্লাইকোজেনটা, এই গ্লাইকোজেনটাকে ব্রেকডাউন করে। এটা কতক্ষণ পর্যন্ত করতে পারে? 18 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম সে এই সাপোর্টটা দিতে পারে। 18 ঘন্টার পরে যদি আর লাগে তখন কিন্তু গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে অন্য ফর্মে গ্লুকোজ ফর্মেশন করতে হবে। তারপরেও কিন্তু মাসল মানে স্কেলেটাল মাসলে যে গ্লাইকোজেন সিনথেসিস হবে ওটা ভাঙবে না। স্কেলেটাল মাসল গ্লাইকোজেন যদি ব্রেকডাউন করতে হয় কয়েক সপ্তাহ, 2-3 সপ্তাহ পরে তারপর ভাঙবে। আর নয় মাসলকে মানে ওই আমার
ক্যাকিক্সিয়া হতে পারে, দ্যাটস ওয়াই প্রিভেন্ট করার জন্য। ওকে, দেখো গ্লাইকোজেনেসিসের প্রথম ইনিশিয়াল কয়েকটা জিনিস লাগবে। এক হচ্ছে আমি এখন বলতে পারি যে হ্যাঁ আমার স্যার গ্লুকোজ তো সেলের মধ্যে বা ব্লাডের মধ্যে তো অনেক গ্লুকোজ আছে, তো একটার পর একটা আমরা তো জানি যে মনোস্যাকারাইড গুলাকে একটার পর একটা যদি বন্ড ফর্মেশন করতে পারি তাহলে তো আমার একটা পলিস্যাকারাইড বা এই ধরনের গ্লাইকোজেন সিনথেসিস হয়ে যেতে পারে। এটা মাথায় আসতে পারে না, কিন্তু ব্যাপারটা তা অত সহজ না। এটা যেন তেন ভাবেই একটা বন্ড ফর্মেশন করে সিনথেসিস হয়ে যাচ্ছে না। সিনথেসিস হওয়ার জন্য কিছু প্রিরিকুইজিট লাগে। এই প্রিরিকুইজিট গুলোর মধ্যে হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট সিনথেসিস করতে হবে। গ্লুকোজ 1 ফসফেট লাগবে। দেখো গ্লুকোজ 1 ফসফেট ইজ জেনারেটেড ফ্রম গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট তো আমরা জানি যে ফসফরাইল মানে সেলের মধ্যে ফসফরাইল এটিপি প্রেজেন্সে একটা ফসফোরাইলেশন হলেই আমার গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। এই গ্লুকোজ 6 ফসফেটকে আমার 1 ফসফেটে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হয়? এই মাঝখানে একটা রিঅ্যাকশন দেখো, এটা গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোমিউটেজ, ফসফোগ্লুকোমিউটেজ এনজাইমের প্রেজেন্সে গ্লুকোজ 6 ফসফেটকে আমরা গ্লুকোজ 1 ফসফেট করতে পারি। মাঝখানে 1,6 বিসফসফেট ফর্মেশন হয়। তার মানে গ্লুকোজ 1 ফসফেট ফর্মেশন করলাম এক। আর একটা হচ্ছে এখন ইউরিডিন ডাইফসফো গ্লুকোজ সিনথেসিস করতে হবে। এটা হলো প্রিরিকুইজিট, ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। এই ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ করতে হবে ইউরিডিন ট্রাইফসফো গ্লুকোজ থাকে, ইউরিডিন ট্রাইফসফেট থাকে। এই ট্রাইফসফেটের সাথে গ্লুকোজ 1 ফসফেট রিয়েক্ট করে ইউরিডিন ডাইফসফো গ্লুকোজ একটা গ্লুকোসেল ইউনিট তৈরি করবে। দেখো এই রিঅ্যাকশনটা একটু খেয়াল করো। প্রিরিকুইজিট হচ্ছে আমার গ্লুকোজ 1 ফসফেট আর আরেকটা হচ্ছে ইউরিডিন ডাইফসফো গ্লুকোজ। ইউরিডিন গ্লুকোজ 1 ফসফেট পেলাম আমি ফসফোরাইলেশনের মাধ্যমে, আর ইউটিপি থেকে বা ইউরিডিন ট্রাইফসফেট থেকে গ্লুকোজ 1,6 ফসফেটের সাথে রিঅ্যাকশন করে ইউরিডিন ডাইফসফো গ্লুকোজ ফর্মেশন হচ্ছে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাঁ এই দুইটা প্রিরিকুইজিট। নেক্সট হচ্ছে আমার একটা প্রাইমার লাগবে। প্রাইমারটা কি হতে পারে? প্রাইমার দেখবে এই টার্মগুলো পরে আবার পাবা, যে প্রাইমার হচ্ছে এমন ইনিশিয়াল একটা মানে স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে বেস করে আমার এখন যেটা আমি সিনথেসিস করতে চাচ্ছি ওই সিনথেসিসটা হতে হবে। আমরা যেমন বলেছিলাম যে হ্যাঁ গ্লুকোজ আছে, গ্লুকোজ একটার পর একটা বন্ড ফর্মেশন করলেই পারে। এই প্রাইমারের অ্যাবসেন্সে গ্লুকোজ কখনো এসে এইভাবে বন্ড ফর্মেশন করবে না। এখন প্রাইমার কে? এক হতে পারে দেখো গ্লাইকোজেন সিনথেস ক্যান নট সিম্পলি, এটা লিখলাম আর কি, simply link together to glucose residues. It can only extend, এটা শুধু এক্সটেন্ড করতে পারে। আর আরেকটা জিনিস দেখো যে গ্লাইকোজেনিন, আমি কালার করে নিয়ে আসছি এটাকে, গ্লাইকোজেনিন নামে একটা 349 রেসিডিউ অফ প্রোটিন কন্টেন্ট। এটা একটা প্রোটিন যেটা আমার প্রাইমার হিসাবে কাজ করতে পারে বা এটা একটা এনজাইম হিসাবেও কাজ করে। আর এটার মধ্যে কি হয় 349, এগুলো তোমাকে জানতেই হবে, দরকার নাই। আমি এটা বললাম যে 349 অ্যামাইনো অ্যাসিড থাকে গ্লাইকোজেনিনের মধ্যে। এই গ্লাইকোজেনিনের 194 পজিশনে থাকবে টাইরোসিন। এই টাইরোসিনের একটা হাইড্রক্সিল গ্রুপের মধ্যে বারবার এসে একটা করে আমার গ্লুকোজ জয়েন করবে। এই জিনিসটাই এটা বলার জন্য, এটা এত ডিটেলস না পড়লেও হবে, আমি বোঝানোর জন্য বলছি। দেখো প্রাইমারটা কি আমার গ্লাইকোজেনিন। গ্লাইকোজেনিন জিনিসটা কি? এটা একটা প্রোটিন। কি প্রোটিন? এটার মধ্যে 349 অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং একটা প্রোটিন। এই 349 অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং প্রোটিনটা এটা এনজাইম নামেও কাজ করে। কি নাম? গ্লাইকোসাইল ট্রান্সফারেজ এনজাইম হিসেবেও সে কাজ করে। আর তার মধ্যে কি হয়, তার 194 পজিশনের টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই টাইরোসিনের যে হাইড্রক্সিল গ্রুপটা থাকবে, এই টাইরোসিনের হাইড্রক্সিল গ্রুপটার সাথে ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ বারবার করে, ওই যে ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ নিয়ে আসবে, গ্লুকোজকে ক্যারি করে এনে ওই টাইরোসিনের হাইড্রক্সিল গ্রুপের মধ্যে ওখানে একটা বন্ড ফর্মেশন করবে। এইভাবে চেইনটা ইলংগেশন হবে, এছাড়া সম্ভব না। Glycogenin then extend the glucose chain by up to 7 additional, এই যে 7টা থেকে 8টা পর্যন্ত আসতে পারে এগুলা। এখন যদি দেখো যে গ্লাইকোজেনিন যদি আমার বডিতে না থাকে বা কোনোভাবে গ্লাইকোজেনের যদি একটা ফ্র্যাগমেন্ট সেলের মধ্যে অ্যাভেলেবল থাকে,
ওই গ্লাইকোজেন ফ্র্যাগমেন্টটাও কিন্তু প্রাইমার হিসাবে কাজ করতে পারে। যদি গ্লাইকোজেন ফ্র্যাগমেন্ট না থাকে, ওই ফ্র্যাগমেন্টের অ্যাবসেন্সে গ্লাইকোজেনিন প্রাইমার হিসাবে কাজ করবে, অথবা যদি ফ্র্যাগমেন্ট থাকে ফ্র্যাগমেন্টটা সরাসরি প্রাইমার হিসাবে কাজ করতে পারে। ওই ফ্র্যাগমেন্টের সাথে ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ বারবার এসে এসে একটা একটা করে আপ টু 7টা থেকে 8টা পর্যন্ত গ্লুকোজ এনে সে জয়েন করাতে পারে। কি জয়েন করবে, কোন জয়েন ইয়াতে বন্ড ফরমেশন হয় আমরা জানি 1,4 গ্লাইকোসাইডিক বন্ড আর 1,6 গ্লাইকোসাইডিক বন্ড আছে। দেখো 1,4 and 1,6 এর মধ্যে আছে কি, যেমন অ্যামাইলোজ ফরমেশন হয় প্ল্যান্টে কিন্তু অনলি 1,4 হবে। গ্লাইকোজেনে কিন্তু কি হয় না, প্ল্যান্টে কি ব্রাঞ্চিং থাকে, গ্লাইকোজেনে ব্রাঞ্চিং থাকবে, 1,6 ও ফরমেশন করতে হবে। যে 1,6 কিন্তু ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ কিন্তু 1,6 বন্ড ফরমেশন করতে পারে না, সে শুধু 1,4 কেই লঙ্গারিং করবে এবং 1,6 এর জন্য ইলংগেশন লাগবে। এই যেমন ইলংগেশনের জন্য 1,4 গ্লাইকোজেন বা গ্লাইকোজেন সিনথেস এনজাইমটাই কাজ করছে। আর যদি আমি ব্রাঞ্চ ফরমেশন করতে যাই, ব্রাঞ্চ ফরমেশনে যাই, এনজাইমটার নাম মনে খেয়াল করো একটু, অ্যামাইলো আলফা 1,4 আলফা 1,6 ট্রান্স গ্লাইকোসাইলেজ এনজাইম, অ্যামাইলো 1,4 1,6 ট্রান্স গ্লাইকোসাইলেজ এনজাইম। কিভাবে করে এটা, এই যে দেখো একটা থেকে আমি করলাম কি গ্লাইকোজেনিন বা প্রাইমারের সাথে 1,4 করে 7টা বা 8টা পর্যন্ত গ্লুকোজ আমি জয়েন করলাম। দেন দেখা যায় যে এই যে ব্রাঞ্চিং যে এনজাইমটা আছে, এই এনজাইমটা যে কোনো একটা পজিশন থেকে 6 to 8 দেখো যে কোনো একটা পজিশন থেকে একটা বন্ডকে ব্রেকডাউন করবে, একটা বন্ডকে ব্রেকডাউন করে একটা চেইনকে আলাদা করে ফেলবে, করে নিয়ে অন্য জায়গায় 1,6 একটা লিঙ্কেজ ফরমেশন করবে। লাস্ট লাইনটা খেয়াল করো, and attach it to a non-terminal বলতে কি বোঝাচ্ছে, টার্মিনাল বলতে কি বোঝাচ্ছে, একেবারে লাস্ট ওয়ানও না ইনিশিয়াল ওয়ানও না, মাঝখানের একটা কার্বনের সাথে সে 1,6 বন্ড ফরমেশন করবে। এইভাবেই তার ব্রাঞ্চিংটা হচ্ছে, বুঝছো? ওই কেউ নাই নাকি? জি স্যার। বুঝছো? এটা সম্বন্ধে এত ডিটেলস পড়তে হয় না, দ্যাটস ওয়াই আমি এটাকে আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। তোমরা খেয়াল করবা কি লাগছে আমার গ্লাইকোজেন সিনথেসিস করতে গিয়ে সরাসরি আমার অ্যাভেলেবল গ্লুকোজ কিন্তু একটার পর একটা বন্ডিং ফরমেশন করতে পারে না। সো এই বন্ড ফর্ম করতে পারে না বলেই আমার একটা প্রাইমার লাগবে। প্রাইমারটা কি, একটা গ্লাইকোজেনিন, একটা প্রোটিন, অথবা যদি ফ্র্যাগমেন্টস অফ গ্লাইকোজেন থাকে সেও প্রাইমার হিসেবে কাজ করতে পারে। এখন তার মধ্যে একটা পর একটা গ্লুকোজকে আমি 1,4 বন্ডিং ফরমেশন গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশন করব। এখন যে কেউ ভাবে তুলে আনলেই তো গ্লুকোজ লেগে যাচ্ছে না, গ্লুকোজকে ক্যারি করে গ্লাইকোজেনিন বা প্রাইমার পর্যন্ত আনার জন্য কাউকে না কাউকে লাগবে। ওইটা হচ্ছে আমার ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ। এই ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ কিভাবে হচ্ছে, এটার ইনিশিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে আমার গ্লুকোজ 1 ফসফেট করতে হবে, আর ইউরিডিন ট্রাইফসফেট থেকে এর সাথে রিয়েক্ট করে ইউরিডিন ডাইফসফোগ্লুকোজ এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। ইউরিডিন ডাইফসফোগ্লুকোজই হচ্ছে গ্লুকোজ ক্যারিয়ার। সেই গ্লুকোজকে ক্যারি করে প্রাইমারির কাছে নিয়ে যাবে, 1,4 বন্ড ফরমেশন করবে, আর ওই এনজাইমটা ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইম 1,4 1,6 ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইমটাই হচ্ছে আমার ব্রাঞ্চিং এনজাইম, যেটা ওই যে ইনিশিয়াল যে প্রাইমারের সাথে বন্ড ফরমেশন করলো ওইখান থেকে একটা স্ট্রাকচার একটা চেইনকে আলাদা করবে, করে এনে নন টার্মিনাল একটা কার্বনের সাথে 1,6 বন্ড ফরমেশন করবে। তাহলে গ্লাইকোজেনের রেগুলেশন আছে। রেগুলেশনের জন্য দেখো একটা রেগুলেশনের জন্য এই তোমরা কি এই সেলুলার এনজাইমেটিক রেগুলেশন, এটা আসলে এখন আমরা আগে পড়াতাম ফিজিওলজি, এখন পড়ায়, এই কারণে এটা হয়তো আমরা ডিটেলস পড়ি না। তারপরেও দেখো কিছু জিনিস খেয়াল করাই আমি, এটাই লাস্ট স্লাইড, 5 মিনিট লাগবে। দেখো এডিনাইল সাইক্লেজ, এটা সম্বন্ধে তোমরা মনে আছে? সেকেন্ড মেসেঞ্জার বা সেল সিগন্যালিং কিভাবে হয় এগুলো কি পড়েছো? হ্যালো স্যার পড়া হয় নাই এগুলো। আচ্ছা ঠিক আছে, নাই হতে পারে কারণ তোমরা তো দূরে আছো। এটা হচ্ছে সেল সিগন্যালিং। সেল সিগন্যালিং বলতে হচ্ছে, যেমন ধরো
সেলের নিড, যেমন আমার এখন গ্লুকোজ লাগবে, সেল বলতেছে আমার এখন গ্লুকোজ লাগবে, বা সেল বলছে আমার এখন গ্লুকোজ লাগবে না। কে কন্ট্রোল করছে? আমরা জানি যে গ্লুকোজকে কন্ট্রোল করার জন্য গ্লুকাগন এন্ড ইনসুলিন, দুইটা এনজাইম, দুইটা হরমোন আছে না? এটার নাম তো জানি, হরমোন গুলোর নাম জানি তো। জি স্যার। হ্যাঁ, দেখো দেখো ছবিটা খেয়াল করো, এই ছবিটাকে আমি খেয়াল করতে বলছি। যখনই আমার গ্লুকোজ লাগবে বা গ্লুকোজ লাগবে না, কি হবে? আমার সেলের মধ্যে সেল রিসেপ্টর থাকবে, সেল মেমব্রেনের মধ্যে সেল রিসেপ্টর থাকবে। সেল রিসেপ্টরের কাছেই কিন্তু ওই যে হরমোনাল স্টিমুলেশনটা সে ক্যাচ করবে। যখনই হরমোনটা তার ওই রিসেপ্টরের সাথে লাগবে, তখনই কিন্তু সাথে সাথে এই যে সেকেন্ড মেসেঞ্জার এডিনাইলাল সাইক্লেজ, এডিনাইলাল সাইক্লেজ একটা এনজাইম, এই এনজাইমটা করবে কি, সেলের ভিতরে এটিপি থাকে, এই সাইক্লেজ এনজাইমটা সেলের ভিতরে এটিপি কে ব্রেকডাউন করলে সাইক্লিক এএমপি ফরমেশন হয়। এএমপি মানে হচ্ছে এডিনোসিন মনোফসফেট, সাইক্লিক এএমপি। এই সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট বাকি যে এনজাইম গুলো আছে, এই সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট এনজাইম থাকে, দ্যাটস ওয়াই সাইক্লিক এএমপি ক্রিয়েট করা লাগে। এই সাইক্লিক এএমপি থাকবে। দেখো ছবিটা খেয়াল করলে বুঝবা যে আমাদের যে এই যে গ্লাইকোজেন সিনথেজ এনজাইম বা গ্লাইকোজেনকে ব্রেকডাউন করার জন্য